কালিয়া 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 কালিয়া। হে বন্ধুগণ, আজ আমি যে ছবিটির সম্বন্ধে কথা বলবো সেটি 1981-এর 25শে ডিসেম্বর রিলিজ হয়েছিল এবং ছবিটি রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কেটে ধামাকা সৃষ্টি করে দিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, আমি কথা বলছিলাম 1981-এর সুপার ডুপার হিট ছবি কালিয়ার সম্বন্ধে। বন্ধুগণ, কালিয়া ছবির ডাইরেক্টর ছিলেন টিনু আনন্দ এবং প্রডিউসার ছিলেন ইকবাল সিং। ছবিটির মিউজিক ডাইরেক্টর ছিলেন আর.ডি. বর্মন। লিরিসিস্ট ছিলেন মজরু সুলতানপুরি এবং এই সিনেমার বিখ্যাত ডায়লগ রাইটার ছিলেন টিনু আনন্দের পিতা, টিনু আনন্দের বাবা ইন্দ্ররাজ আনন্দ। এবং ছবিটির ডায়লগ এতই সুপারহিট হয়েছিল যে আজ পর্যন্ত লোকেরা এই ছবির ডায়লগ শোনার জন্য, ছবিটি দেখার জন্য ছবি করে লোকেরা যায়। বন্ধুগণ, টিনু আনন্দের কালিয়া ছবিটি ওনার ডাইরেক্টোরিয়াল সেকেন্ড ছবি ছিল। ওনার প্রথম ছবি ছিল দুনিয়া মেরি জেব মে এবং ছবিটি উনি স্টার্ট করেছিলেন 1979-এ এবং ছবিটির মেইন হিরো ছিলেন শশী কাপুর এবং ঋষি কাপুর। কোনো কারণবশত ওনাদের দুজনেরই ডেট ক্ল্যাশ হচ্ছিল, ঋষি কাপুরেরও এবং শশী কাপুরেরও, কারণ ওনারা দুজনই ওই সময় অত্যন্ত পপুলার অ্যাক্টর ছিলেন, তাই ওনাদের কাছে কাজও অনেক বেশি ছিল, তাই সিনেমার ডেটের ক্ল্যাশ হচ্ছিল। এবং ঠিক এরকম অবস্থায় 10 মাসের জন্য ওনাদের কোনো ডেট ছিল না এবং সেই সময়টা উনি ভাবলেন, কালিয়ার ডাইরেক্টর টিনু আনন্দ ভাবলেন, কেননা এই সময়টায় আমি যদি আর অন্য কোনো ফিল্ম স্টার্ট করে দেই তাহলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে। এবং ঠিক এই সময় ইকবাল সিং, যিনি এই সিনেমার প্রডিউসার, উনি টিনু আনন্দকে বললেন যে তোমার কাছে কোনো ধর্মেন্দ্রের জন্য কোনো ছবি আছে নাকি, কোনো স্ক্রিপ্ট আছে? তো কালিয়া ওনার অলরেডি লেখা স্ক্রিপ্ট ওনার কাছে ছিল, ওনার যেহেতু এই সিনেমার রাইটারও উনি, তো ওই ওনার কাছে স্ক্রিপ্টটা ছিল, তো এই স্ক্রিপ্টটা উনি শোনালেন এবং ইকবাল সিং এবং কালিয়া টিনু আনন্দ ধর্মেন্দ্রর সঙ্গে কথাও বললেন ছবিটি করার জন্য এবং অনেক কিছু শুনে, কারণ টিনু আনন্দ এক্সপ্লেন করার সময় পুরো অ্যাক্টিং করে শোনাতেন। ধর্মেন্দ্র বললেন যে টিনু, কেননা তুমি অ্যাক্টিং করা স্টার্ট করে দেও, কারণ তোমার মধ্যে অ্যাক্টিংয়ের স্কিল আছে, আমি দেখতে পাচ্ছি। তো টিনু আনন্দ বললেন যে না, আমি তো ডাইরেক্টরই ঠিক আছি, আপনি বলুন আপনি আমার সিনেমাতে করবেন কি না। তো কোনো কারণবশত ধর্মেন্দ্র বললেন, আমার কাছে এখন ফিলহাল কোনো টাইম নেই, আপনি এক কাম করেন, এই সিনেমাটা অন্য কাউকে দিয়ে বানিয়ে দেন। তখন ওনারা বিনোদ খান্নাকে অ্যাপ্রোচ করলেন এবং বিনোদ খান্নাও সিনেমাটা করার জন্য রাজি হননি। তখন ওনারা অমিতাভ বচ্চনের কথা ভাবলেন এবং অমিতাভ বচ্চনের কাছ থেকে ডেট নেওয়ার জন্য ট্রাই করলেন। মোটামুটি 1 বছর লেগে গেল অমিতাভ বচ্চনকে এই ছবির স্ক্রিপ্ট শোনানোর জন্য এবং আলটিমেটলি একদিন ডন সিনেমা শুটিংয়ের সময় ডনের সেটে গিয়ে টিনু আনন্দ অমিতাভ বচ্চনকে ওনার সেই কাহিনীটা
ব্যক্ত করেন। শুনেন, অমিতাভ বচ্চন খুব মনোযোগ দিয়ে শুনেন এবং পরে ডিসাইড করলেন যে হ্যাঁ উনি সিনেমাটা করবেন। যাই হোক, অমিতাভ বচ্চন রাজি হয়ে গেল সিনেমাটা করার জন্য। এখন সিনেমার হিরোইন কাকে নেবেন, তার জন্য ওনারা অনেক খোঁজাখুঁজি করার পর পারভিন ববিকে অ্যাজ এ হিরোইন নিলেন। এই ছবিতে অমিতাভ বচ্চনের চরিত্রের দুটা লাইফ দেখায়, মানে দুটা পার্ট, মানে একই সিন, কিন্তু সিনেমা যখন শুরু হয় অমিতাভ বচ্চন একরকম ছিল, পর দিকে টোটালি চেঞ্জ হয়ে যায়। তো এই সিনেমাতে অমিতাভ বচ্চনের বৌদির রোল করেছিলেন আশা পারেখ, এবং আশা পারেখ এবং অমিতাভ বচ্চনের এটাই প্রথম ছবি এবং এটাই লাস্ট ছবি। তারপরে ওনারা আর কোনো সিনেমা করেননি একসাথে। যাই হোক, বৌদির চরিত্রে আশা পারেখ দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং কাদের খান ছিলেন অমিতাভ বচ্চনের দাদা, একজন মজদুর ইউনিয়নের নেতা ছিলেন। যাই হোক, অল্প সময়ের রোলে কেদার খান খুব ভালো ছাপ ছাড়তে পেরেছিলেন। এবং ছবির যে মুখ্য খলনায়ক ছিলেন উনি হলেন গিয়ে আমজাদ খান। আমজাদ খানকে দুর্দান্ত লেগেছিল ছবিটাতে, খুব ভালো লেগেছিল। এবং এই সিনেমার আরেকটা যে মেইন অ্যাট্রাকশন সেটা হলো গিয়ে এই সিনেমার পুলিশ ইন্সপেক্টর রোল করেছিলেন প্রাণ সাহাব। প্রাণ সাহাবকে এই ছবিতে দুর্দান্ত লেগেছিল। তো প্রাণ সাহেবের ডায়লগ ডেলিভারি দুর্দান্ত। অমিতাভ বচ্চন এবং প্রাণের ছবিটিতে কিছু সময় পরপরই মানে ওনাদের মধ্যে ক্ল্যাশ হতো, একজন আরেকজনকে সামনাসামনি হয়ে যেত এবং একজন আরেকজনকে ডায়লগ, এত বড় বড় ডায়লগ মারতেন যে দর্শকরা মানে পাগল হয়ে যেত। দুর্দান্ত দুর্দান্ত সব ডায়লগ সিনেমাতে ছিল। একটা ডায়লগ আমার এখনও মনে হয়, আপনারা হয়তো শুনেছেন, ডায়লগটা হলো গিয়ে हम जहाँ पे खड़े हो जाते हैं वही से लाइन शुरू हो जाता है। এই যে ডায়লগটা আজ পর্যন্ত লোকেরা বলে, এই ডায়লগটা কালিয়া ছবিরই ছিল। এবং অল ক্রেডিটস গোস টু ডায়লগ রাইটার ইন্দর রাজ আনন্দ। ইন্দর রাজ আনন্দ এত বড় ডায়লগ রাইটার ছিলেন যে উনি যখন কোনো সিনেমার ডায়লগ হাতে নিতেন তখন প্রডিউসার এবং ডাইরেক্টরের সঙ্গে মানে একটা চুক্তিবদ্ধ করা হতো যে এই সিনেমার আমি যে ডায়লগ লিখবো এটাকে টোটালি সেম টু সেম ডায়লগ বলতে হবে অ্যাক্টারের। ইভেন ফুল স্টপ, দাড়ি, কমা কিছু থাকবে না, আমি যা যা বলবো যে ঠিক এক্স্যাক্টলি সেম হবে। এবং ডাইরেক্টররা মানতেনও এবং অ্যাক্টাররাও মেনে নিতেন। এই সিনেমাতে অনেক এরকম কাহিনী আছে। যেমন ধরেন একটা ডায়লগ প্রাণ আর অমিতাভ বচ্চনের মধ্যে, প্রাণ তখন কোনো একটা সিনে বলেছিলেন যে ইস পিস্তল মে জিতনে লোহে হে মে তুমহারা শরীর মে গাড় দুঙ্গা। তো এটার রিপ্লাইয়ে অমিতাভ বচ্চনকে একটা উর্দু ডায়লগ মারার কথা ছিল। তো অমিতাভ বচ্চন এত বড় ডায়লগ একটা মারতে মানে নারাজ ছিলেন, ভাবছিলেন না আমি এটা কেন এই আননেসেসারি আলটু ফালটু বড় বড় ডায়লগ কেন মারবো, সিম্পল ডায়লগ যেখানে হয়। তো টিনু আনন্দ বললেন না, তোমার এই ডায়লগটা বলতেই হবে, কারণ এই ডায়লগটা লিখেছে আমার বাবা ইন্দর রাজ আনন্দ। এবং তুমি জানো ইন্দর রাজ আনন্দের একটাই চুক্তি থাকে, সিনেমাতে যা ডায়লগ হবে সেটা, যেটা আমি লিখবো সেটাই ফাইনাল হবে। তো অনেক কথা বলার পর অমিতাভ বচ্চন বললেন যে ঠিক আছে, তুমি যদি এতই কনফিডেন্স তাহলে আমিও বলবো, কিন্তু একটা শর্ত আছে, যে যদি আমি ডায়লগ যদি প্রপারলি বলতে পারি আর এবং যদি দর্শকরা তালি দেয় তাহলে তুমি ডাইরেকশন ছেড়ে দিতে হবে, টিনু আনন্দকে বললো। আর তখন টিনু আনন্দ বললো এক্স্যাক্টলি সেটাই হবে, যদি দর্শকরা তালি না দেয় তাহলে আমি যদি না দেয় তাহলে আমি ছেড়ে দেবো, আর যদি দেয় তাহলে তোমার ছাড়তে হবে। আমি উল্টাটা বলছিলাম, যে যদি তালি দেয় তাহলে অমিতাভ বচ্চনের ছাড়তে হবে, আর যদি না দেয় তাহলে টিনু আনন্দ বলে যে আমি ছেড়ে দেবো। এবং উনি আলটিমেটলি ডায়লগটা বললেন।
ওই ডায়লগটার এগেনস্টে উনি বললেন, তু আতি সে জজক কো ডরাতা है जिसे, तू आती से जजक से डराता है जिसे, वो आग को पी लेते हैं पानी बनाकर। तू आती से जजक से डराता है जिसे, वो आग को पी लेते हैं पानी बनाकर। এই ডায়লগটা ছিল এবং সত্যি সত্যি তাই হলো। যখন যখন এই ডায়লগটা বলা হয়েছে তখনই দর্শকরা প্রচুর প্রচুর তালি দিয়ে মানে হলকে মাতিয়ে উঠিয়েছিল। সেটা দেখে অমিতাভ বচ্চন খুব খুশি হয়েছিল এবং উনি এতই ইন্সপায়ার্ড হয়েছিলেন টিনু আনন্দের ডাইরেকশনের উপর যে উনি পরবর্তীকালে অনেক অ্যাকশন, ওনার যে বলার ডায়লগ ডেলিভারি, ডায়লগ থ্রো যে করতেন অনেকটা টিনু আনন্দ স্টাইলই করতেন। আপনি অনেক জায়গাতে আপনারা দেখবেন যে টিনু আনন্দের যদি কোনো সিনেমা আপনারা দেখে থাকেন, পুরানো সিনেমা, অনেক ডায়লগ দেখবেন ওনার ডায়লগ ডেলিভারি আর অমিতাভ বচ্চন ডায়লগ ডেলিভারি অলমোস্ট সেম। অমিতাভ বচ্চন কেমন করে ওর ডায়লগ ডেলিভারি হলো, টিনু আনন্দ অমিতাভ বচ্চনকে ফলো করে ডায়লগ মারিনি, তাহলে কোথা থেকে আসলো? অমিতাভ বচ্চন টিনু আনন্দকে ফলো করে টিনু আনন্দের ডায়লগ ডেলিভারি করত, সেটাই ফেক ছিল। যাই হোক, সিনেমাটা দর্শকদের কাছে অত্যন্ত ভালো লেগেছে। প্রথম সিনেমার স্টোরিটাতে প্রথম কাল্লু, অমিতাভ বচ্চনের নাম কাল্লু, এক আওয়ারা টাইপের বাচ্চা ছেলে, মানে খুব ছোটো বয়সী ছেলে যে কিছু করতো না, ঘুরে বেড়াতো, দাদার বৌদির কাছে থাকতো এবং বাচ্চাদের সঙ্গে মার্বেল টার্বেল এগুলো খেলে খেলে ঘুরে বেড়াতো বাচ্চাদের মতন। তার জন্য কেদার খান অত্যন্ত উপরে রাগ করে থাকতো যে ওর দ্বারা কী হবে, ওর দ্বারা এত বড় হয়ে গেছে, বা পাড়ার অন্য অন্য ছেলেরা চাকরি বাকরি করছে, ও কিচ্ছু করছে না। তখন বৌদি মানে আশা পারে বলতো, না, ও এখনও বাচ্চা আছে, যখন ওর উপরে দায়িত্ব চলে আসবে ও সত্যি সত্যি কাজ শুরু করে দেবে, কাজ করবে বলবো। এবং এমনটাই হয়। কোনো কারণবশত কোনো কারণে আমজাদ খান কেদার খানকে মার্ডার করিয়ে দেয় এবং কেদার খানের উপরে নানা রকমের দোষ চাপিয়ে দেওয়া হয়। ফলে কি হয় কি, লোকেরা কেদার খানের ফ্যামিলি বা ওদেরকে পাড়ার লোকেরা মানে দোষী ভেবে ওদের উপরে যে নানা রকম অত্যাচার করে। ঠিক এইগুলা অমিতাভ বচ্চনের, মানে তখন কাল্লু ছিল, বুড়বক টাইপের ছেলে ছিল, ও এটা বরদাস্ত করতে পারেনি এবং ও গিয়ে কিছু মানে হাঙ্গামা করে দেয় এবং যার ফলে কি হয়, ওকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং জেলার ছিলেন প্রাণ সাহাব। প্রাণ আর ওর যেগুলা মানে জেলে যেগুলো কথোপকথন হয়েছিল সেগুলো আপনারা যদি এখনও দেখেন, দুর্দান্ত। প্রাণ তখন বলেছিল এখন ও বাচ্চা, 9 মাস পরে ও জেল থেকে বেরিয়ে আসবে, তখন ও সম্পূর্ণ বিপরীত একটা রূপ আমরা দেখতে পাব। কারণ জেলে যাবে, জেলের মধ্যে এত মানে পুরনো আসামিরা জেলের ভিতরে আছে যারা ওকে 9 মাসের মধ্যে পুরো টোটালি চেঞ্জ করে দেবে এবং এক্স্যাক্টলি সেম জিনিসটাই ঘটে। সিনেমা থেকে যখন জেল থেকে যখন ও বেরিয়ে আসে অমিতাভ বচ্চন, তখন অমিতাভ বচ্চন কাল্লু থেকে কালিয়া হয়ে যায় এবং ব্যাকগ্রাউন্ডে সেই মিউজিকটা বাজতে থাকে, কালিয়া 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 কালিয়া। এই কালিয়া কালিয়া আওয়াজটা এখন পর্যন্ত সুপার ডুপার হিট এবং এই কালিয়াটার আওয়াজটার জন্য একটা কাহিনী আছে। এই ডায়লগটা, এই যে কালিয়া আওয়াজটা টিনু আনন্দের স্বয়ং নিজের, এবং আর ডি বর্মন টিনু আনন্দ থেকে একটু মানে টিনু আনন্দকে একটু অ্যাভয়েড করার জন্য এই ডায়লগটাকে বলেছিল তুমি, মানে কারণ ও অনেক ইন্টারফারেন্স করতো মিউজিকে বা ডাইরেকশনে, অনেক কিছু ইন্টারফারেন্স করতো। কারণ আমরা জানি টিনু আনন্দ কিন্তু একটা সময় সত্যজিৎ রায়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন, ওনার কেরিয়ার শুরু করেছিলেন উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সত্যজিৎ রায়ের থেকে। তো তাই ওনার একটা ইনভলভমেন্ট, সব কিছুতে একটা ইনভলভমেন্ট থাকতো। তো মিউজিকের ব্যাকগ্রাউন্ডের জন্য সবসময়
আরডি বর্মনের পিছিয়ে পড়ে থাকতেন। তো এমন সময় উনি ওনার কাছ থেকে নিজাত পাওয়ার জন্য টিনু আনন্দকে বললো যে তুমি এক কাম করো, তুমি ওখানে বসে থাকো ইয়েতে, যখন যখন আমি ইয়ে করবো তখন তুমি কালিয়া 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 বলবে, এবং আলটিমেটলি সুপার ডুপার হিট হয়ে যায় এই ডায়লগটা। আসি ছবির মিউজিকের সম্বন্ধে। মিউজিক দুর্দান্ত। 1982 সুপার ডুপার গান ছিল নাম্বার ওয়ানে, মানে তখন 1982 ডিস্কো, তখন ডিস্কোর জমানা চলে আসে, ডিস্কো ডান্সার চলে, তখন ডিস্কো চলতো, খুব ডিস্কো। তখন 82 একটা ডিস্কো গান ছিল, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है बच ना सका कोई आए इतने। এই গানটা বিনাকা গীতমালাতে 26 নম্বর পজিশনে ছিল, এবং এই সিনেমার একটা মধুর লাভ মানে রোমান্টিক গান ছিল, LOVE, जब से तुमको देखा देखा ही करते हैं तुम ही कुछ बतलाओ इसको क्या कहते हैं, LOVE। এই গানটা ছিল বিনাকা গীতমালায় 24 নম্বরে। কিন্তু এই সিনেমার যে গানটি দর্শককে মন্ত্রমুগ্ধ করে দিয়েছিল সেই গানটা ছিল মোহাম্মদ রফির সাহেবের গান একটাই ছিল ছবিতে, এবং গানটা গেয়েছিলেন রাম শেট্টি। ওনাকে আমরা সবাই জানি, রাম শেট্টি একজন প্রডিউসারও ছিলেন, ডাইরেক্টরও ছিলেন, এবং সিনেমাতে ক্যারেক্টার অ্যাক্টর ছিলেন। তখনকার জন্য ম্যাক্সিমাম ছবিতেই ছিলেন। গানটা ছিল কোন কিসি সে বাঁধ সকা कौन किसी को बांध सका है याद तो उस दीवाने तोड़ के पिंजरा एक ना एक दिन पंछी को उड़ जाना है। এই গানটা সুপার ডুপার গান ছিল। ছবিটির বাজেট ছিল অ্যারাউন্ড 2 crore, এবং ইন্ডিয়াতে এটার কালেকশন হয়েছিল 3.5 কোটি টাকা। এই হিসাবে ছবিটাকে সুপারহিট ছবি বলা যায়, এবং ছবিটি নর্থ বেল্টে মানে নর্দার্ন ইন্ডিয়াতে এক্সেলেন্ট পারফরমেন্স ছিল। মুম্বাই রিজনে খুব ভালো করেছিল, আর দিল্লি টেরিটরিতে ভালো বিজনেস করেছিল, গুজরাট বা ওইসব সাইডে খুব ভালো চলেছিল, বেঙ্গলও ভালো ছিল, কিন্তু যতটুকু ওই বেল্টে চলেছিল এতটুকু বেঙ্গলে চলেনি বা ইস্টার্ন রিজনে চলেনি, সাউথে মোটামুটি চলেছিল। যাই হোক, সিনেমাটা সুপার ডুপার হিট হয়েছিল, এবং এই সিনেমাটা দিয়েই অ্যাকচুয়ালি আমরা টিনু আনন্দের এন্ট্রি বলতে পারেন, কারণ দুনিয়া মেরি জব মে এতটুকু চলেনি। দুনিয়া মেরি জব মে হয়েছিল, এসেছিল, হিটও হয়েছে, কিন্তু কালিয়ার মতন এত প্রভাব ফেলতে পারেনি। কালিয়া হয়তো আরও বেশি হিট হতো, কারণ ছবিটার অনেক সময় লাগিয়ে দেওয়ার জন্য ছবিটার বাজেট অনেক বেশি হয়ে গেছিল। যাই হোক, আজ আমি আমার প্রোগ্রাম এখানে শেষ করছি। আপনাদের যদি আমার এই প্রোগ্রামটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খুদা হাফিজ। গুড নাইট।